প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের সুস্থতায় ভালো ও খারাপ অভ্যাস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, দাঁতকে সুস্থ রাখবার জন্য কি কি ভালো এবং খারাপ অভ্যাসগুলো রয়েছে? এই যে ভালো এবং খারাপ অভ্যাসগুলো দাঁতের সুস্থতার জন্য কি কি সেগুলো? আমাদের কিন্তু অনেকেই কিন্তু আছে, দেখবেন দাঁতকে ভালো রাখার জন্যে বা মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্যে অনেক ব্রাশ করে। দেখবেন প্রতিবেলা খাবার পরে ব্রাশ করছে, শক্ত টুথ ব্রাশ ব্যবহার করে। দেখবেন যে ব্রাশটি 1 মাসের মধ্যেই যে ব্রিস্টলগুলি থাকে ভেঙে যাচ্ছে, 1 মাস ইউজ করতে পারছে না। এই ধরনের লোক কিন্তু অনেক রয়েছে বাংলাদেশে। এর পাশাপাশি অনেকে আবার দেখবেন যে ছাই, কয়লা এগুলি দাঁতকে ভালো রাখার চেষ্টা করছে, মনে করে দাঁত মনে সুস্থ হয়ে যাবে। এটি একটি খারাপ অভ্যাসের মধ্যে পড়ছে। আবার দেখবেন বাজারে বেলোরেই, বিশেষ করে গ্রাম পর্যায়ে দেখবেন যে হাট বাজারের মধ্যে একটি কাগজের মধ্যে অনেক ছোটো ছোটো বোতল রেখে দিয়েছে, বলে দাঁতকে সাদা করার জন্য, একটু ব্যবহৃত করার জন্য উৎসাহিত করে, মাইকিং টাইকিং করে। তো ওইগুলোও কিন্তু এক ধরনের অ্যাসিড, ওইখান থেকে কিন্তু দাঁতের ক্ষতি হতে পারে। তো প্রথম বিষয়টি হচ্ছে দাঁতের যত্নের প্রক্রিয়াটি এবং মাধ্যমটি সঠিক হতে হবে, তা না হলে কিন্তু ভালোর চেয়ে খারাপের দিকটা অনেক বেশি হতে পারে। আচ্ছা, তো খারাপ যদি ব্যাখ্যা করি একটু, যেমন জোরে জোরে ব্রাশ করলে আসলে কি হয়, ভালো হওয়ার কথা আমরা বলি দাঁত ব্রাশ করার জন্য, তাহলে কেন আবার বেশি বেশি ব্রাশ করবে না? কারণ ভালো তো বেশি হলেই ভালো, বাট এই ক্ষেত্রে ভালো বেশি হলে ভালো না। কারণ দাঁতের যে প্রতিরক্ষা আবরণ রয়েছে, আমরা হাসলে যেটা দেখি সাদা অংশ, এখানে যদি অবিরত ঘষা হয় ব্রাশ দিয়ে, একাধিক সময় ধরে অনেক লম্বা দিন ঘষা হয়, এই এনামেলটি ক্ষয় হয়ে যায়। আর যখন প্রতিরক্ষা পর্দা ক্ষয় হয়ে যাবে, দাঁতটি অবশ্যই দুর্বল হয়ে যাবে, তখন দাঁত শিরশির করবে, আস্তে আস্তে ব্যথার তৈরি হবে। সেক্ষেত্রে তাহলে কী করা যায়? ভালো অভ্যাসের দিকে যদি বলি, এখন এটি দাঁতকে পরিষ্কার রাখার জন্যে 2 মিনিট মাত্র ঘড়ি দেখে 2 মিনিট সময় কিন্তু যথেষ্ট দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করার জন্যে। এবং সারাদিন ব্রাশ করার দরকার নাই, সকালের নাস্তার পর এবং রাতের ঘুমাতে যাওয়ার আগে এই 2 বার যে ভালো করে ব্রাশ করে, আমরা যদি বলে থাকি 24 ঘন্টা পর্যন্ত, মানে যদি আপনি একেবারেই না পারেন 24 ঘন্টায় যদি একবারও দাঁতের নিয়ম মেনে সবগুলো পৃষ্ঠ পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু মুখের স্বাস্থ্য ভালো থাকবে। ওই জন্য বারবার ব্রাশ করার দরকার নেই। এখন অনেকে মনে করে ব্রাশ নির্বাচন, যে বাজারে তো হরেক রকম ব্রাশ পাওয়া যায়, আমি কোনটা ইউজ করব। আসলে ব্রাশ নির্বাচন করার জন্যে কিছু মাধ্যম সবাইকে জানা উচিত, যাতে করে দাঁতের স্বাস্থ্যটি প্রপারলি মেনটেন করা যায়। সেটি হচ্ছে ব্রাশটি যখন ধরবো, দেখবো ব্রাশের যে মাথাটি রয়েছে এটি রাউন্ড কিনা, মানে ফ্ল্যাট যাতে না হয়, রাউন্ড হয়, যাতে সব জায়গায় পৌঁছায়, কোনো ব্যথা না লাগে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দাঁতের যে জায়গায় ব্রাশের জায়গায় ধরে ব্রাশ করতে হয়, দেখবেন যে মাঝখানে একটি জায়গা থাকে ব্রাশ, যেখানে আঙুল দিয়ে ব্রাশ করতে হয়, হ্যাঁ এই এক্স্যাক্টলি ওই জায়গাটা যত রাফ থাকে, হাত থেকে পিচ্ছিল না করে মুখে জায়গায় কোনো জায়গায় না লাগে, এটি চেক করতে হবে। এবার আসলে দাঁতের ব্রিসেল বলতে দাঁতের যেখানে ব্রাশ করি আমরা, ওই যে শলাকার মধ্যে যেগুলি থাকে, ওটি যেন খুব বড় না হয়, ছোট থাকে, সবগুলাই পৌঁছাই। বেশি বড় হলে কিন্তু মনে করি বেশি বড় হলে ভালো, বাট বেশি বড় হলে দাঁত সবগুলো সার্ফেস পরিষ্কার হতে চায় না, ছোট হলেই কেবলমাত্র সব জায়গায় তাদেরকে পৌঁছাতে পারে। এই বিষয়টি দেখতে হবে। আর দাঁতের একটু ব্রাশটি একটু ভালো ব্র্যান্ড হলেই ভালো, যাতে করে এটা তো আসলে লম্বা টাইম, আমরা বলি একটি ব্রাশ কিন্তু 4 মাসে ব্যবহার করা যায়। ঠিক আসলে নরম হতে হবে না শক্ত? হ্যাঁ, এটা ধরন আছে, সফট আছে, মিডিয়াম আছে, হার্ড আছে। আমাদের দেশের প্রেক্ষাপট বলে অবশ্যই এটিকে নরম টুথব্রাশ ব্যবহার করা উচিত, কারণ আমাদের অনেকেরই কিন্তু অ্যাসিডিটি আছে, খুব কমন বাংলাদেশের, আমরা বুঝি না বুঝি আমাদের খাওয়ার অভ্যাসের কারণে কিন্তু আমাদের পেটের হাইপার অ্যাসিডিটি থাকে, মুখে কোনো না কোনো সময় এই অ্যাসিড মুখে চলে আসে। দেখা যায় অ্যাসিড যে মুখে থাকে, দাঁতের যে এনামেলটি নরম হয়ে থাকে এমনিতেই, শক্ত ব্রাশ দিয়ে ব্যবহার করি, এনামেল আরও ক্ষয় হয়ে যায়। বিভিন্ন কারণে কিন্তু আমরা বলে থাকি সফট টুথব্রাশ ব্যবহার করার জন্যে, কারণ দাঁতকে পরিষ্কার রাখার জন্য এই হার্ড ব্রাশের খুব বেশি ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান বা কোনোভাবে কোনো আবিষ্কৃত হয়নি। সফট ব্রাশই কিন্তু দাঁতের সবগুলি পৃষ্ঠকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারে। সেক্ষেত্রে সফট ব্রাশের ক্রাইটেরিয়া। আরেকটি বলছিলাম, ওই যে ছাই, কয়লা বা বিভিন্ন কেমিক্যাল, ব্রাশের ব্যাপারে আরেকটি জিনিস আপনার কাছে জানবার রয়েছে, রাউন্ডেড যে ব্রাশ, সেগুলো ব্যবহার আসলে কেমন যৌক্তিক? ব্রাশের ধরন কিন্তু এখন 3টি বলা হয়।
একটি আপনি যেটা আমরা ইউজ করি, আপনি যেটা বললেন রাউন্ডটি, এটাকে অনেক সময় ইলেকট্রিক ব্রাশ বলি, যে ব্যাটারিযুক্ত ব্রাশ বা চার্জ দিয়ে আমরা ব্রাশ করি। এটাও কিন্তু এখন মেডিকেলি একটি অ্যাপ্রুভ একটি ওয়ে, সবগুলি দাঁতকে পরিষ্কার করা যায়। বাট নিয়মটি জেনে নিতে হবে। আমি বাজার থেকে ইচ্ছা মতো কিনে নিয়ে মন গড়া পদ্ধতিতে করলাম তাহলে হবে না। প্রতিটা একটি নিয়ম আছে। আমাদের এখন ইন্টারনেট হাতের মুঠোই আমাদের, আমরা চাইলেই কিন্তু একটা ইউটিউব থেকে সার্চ দিতে পারি যে কীভাবে দাঁতের সঠিক ব্রাশ করা যায়। সার্চ দিলে কিন্তু ভিডিও চলে আসে কীভাবে সবগুলো দাঁতকে পরিষ্কার করা হয়। আমি সংক্ষেপে বলতে চাই, যেমন পিছনের মাড়ির দাঁত থেকে আমরা শুরু করি। মাড়ি আর দাঁত যেখানে মিলেছে, এই উপরে বা নিচে মিলেছে, ব্রাশের ব্রিসেলগুলিকে আমরা মাড়ির দিকে ধরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলি। এটা যে দাঁতের সারফেস হয় কিন্তু মাড়ি লেগে থাকে, এই জাংশন থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশটিকে ধরবো। ধরে একটু ভাইব্রেট, মানে কাঁপিয়ে কাঁপিয়ে যদি ঘড়ির ক্লক ওয়াইজ আমরা ঘড়ি কাটার মধ্যে আমরা ঘোরাই, যে মাড়ি এবং দাঁত সহ এটাকে ঘুরবে, তাহলে কিন্তু দাঁতের এই মাড়ি আর দাঁতের মাঝখানে খাবারটা বেশি জমে, ওটা বের হয়ে চলে আসে। ফলে কিন্তু মাড়ির রোগটা ভালো থাকে, দাঁতের রোগ অনেক অংশেই কমে যায়। এভাবে করতে হবে পিছনের দাঁতগুলিকে। সামনের দাঁতের ক্ষেত্রে এসে নিচের দাঁতের যখন সামনের দাঁত হবে, নিচের মাড়ি থেকে ধরে আস্তে করে উপরের দিকে টানতে হবে, ওয়ান ওয়েতে, মানে একদিকে টানতে হবে, দুই দিকে না, নিচ থেকে উপরের দিকে। আর উপরের দাঁতের ক্ষেত্রে উল্টে যাবে, উপর থেকে নিচ দিকে, মাড়ির উপর থেকে। শুধু দাঁত করলে হবে, একটু মাড়ি অংশ নিয়ে দাঁতকে ব্রাশ করতে হবে, কারণ মাড়ির আর দাঁত জাংশনে কিন্তু সবচেয়ে বেশি খাবার জমে। মাড়িতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিনা? সফট ব্রাশ ইউজ করছেন। আর যাদের অলরেডি মাড়িতে ইনফেকশন হয়ে আছে আগে থেকেই, তাদের কিন্তু এখানে ব্লিডিং হবেই নিশ্চয়ই। যদি সুস্থ মাড়ি থাকে এখানে ব্লিডিং বা এখানে ক্ষত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং মাড়ির হেলথ ভালো থাকবে। এটা হলো নিচের দাঁত। উপরের দাঁতের ক্ষেত্রে যে এখানে 45 ডিগ্রি, ওটা উল্টে যে ওই মাড়ির ক্ষেত্রে 45 ডিগ্রি হয়ে যাবে, ওই দাঁত ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে। এরপর দাঁতের যেই চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ, সেটাকে ডিরেক্ট আমরা যেভাবে সবাই করি ওইভাবে করলেই হবে সোজা। দাঁতের ভিতরের পৃষ্ঠ কিন্তু আমাদের অনেকেই করে না। আমরা যে রুগীগুলো দেখে থাকি, ম্যাক্সিমাম রুগীর দেখি আমরা এই ভিতরের দিকে প্লাক ক্যালকুলাস জমে আছে, ওটা দেখা যায় না, হাসলেও দেখা যায় না, কিন্তু ওখান থেকে কিন্তু ক্ষতিটা শুরু হয়ে যায়। এই জন্য ভিতরের সার্ফেসটিকেও ভালো করে ব্রাশ করতে হবে। দাঁতের ভিতরেরটি, এই যে জিবার সাইডে যে দাঁতের সার্ফেস রয়েছে, সেগুলোকে ভালো করে ব্রাশ করতে পারি। সেগুলো আসলে কিভাবে করবে? জাস্ট সেটাকে সমান করে করতে পারি আমরা, একদম স্ট্রেট করতে পারি, কারণ ওখানে দিলে কিন্তু বমি বমি ভাব চলে আসে, যারা অভ্যস্ত না, এদের করতে হবে। ভিতরেরটা একটু করতে হবে, কারণ ওখানে খাবার জমেও কিন্তু দাঁতের ডেন্টাল ক্যারিজ খুব কমন হয়েই যেতে পারে। এটা করবো। সব শেষে জিভটা, কারণ জিভের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, ওই ব্রাশটা দিয়েই জিভটাকে আমরা টেনে নেব। টেনে নিয়ে কুলি করে ফেললাম, আঙ্গুল দিয়ে মাইল্ড মাসাজ করলাম। এই পুরো প্রসিডিউরটা করতে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিট টাইম নেওয়ার উচিত। এতে বেশি টাইম করলে আবার ক্ষতি হয়ে যায়, দরকার নেই, খুব তাড়াতাড়ি এটা করে ফেলবো, শেষ। আর পেস্ট নির্বাচনের ক্ষেত্রে যেটা বলছিলাম, ওই কয়লা, ছাই বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার না করে যে কোনোভাবে ফ্লোরাইড টুথপেস্ট সবার জন্যই ভালো, এটিকে ব্যবহার করতে পারলে কিন্তু মুখের স্বাস্থ্য ভালো থাকবে। বিভিন্ন ধরনের কয়লা থেকে অন্যান্য সামগ্রীও ব্যবহার করছে, সেগুলো আসলে কতটুকু যৌক্তিক? সেগুলো আসলে লাভের কিছু নাই, ক্ষতি ছাড়া। কারণ এগুলোর মধ্যে দানা থাকে, দানা বলতে এগুলোর মধ্যে বিভিন্ন শক্তকর জিনিস থাকে, যে জিনিসটাকে বারবার করার পর দাঁতকে সাদা হয়, কিন্তু দাঁতের লেয়ারটাকে ক্ষয় করে সাদা হয়। তবে আমাদের ক্ষয় করে সাদা করতে চাই না, কারণ দাঁতের লেয়ার উঠেই যায়, সেটা কিন্তু রিপ্লেস হয় না। যেমন আপনি দেখেন হাড় ভেঙে গেলে শরীরের ভেঙে জোড়া লাগে, একমাত্র দাঁতের এই অংশটি কিন্তু একবার ক্ষয় হয়ে গেলে সেটা অটোমেটিক আর জীবনে ভালো হওয়া সম্ভব নয়, এটাকে ফিলিং করতে হয়। তো ফিলিংয়ে না যেয়ে আমরা যদি একটু নিয়ম অনুযায়ী চলি, তাহলে দাঁত ভালো থাকবে। কেন আমরা ওই কয়লা, ছাই দাঁতকে ক্ষতি করবো? আর খারাপ অভ্যাস কি কি রয়েছে? এরপর গ্রাম পর্যায়ে দেখা যায় নখ দিয়ে দাঁত কাটে, দেখবেন যে নিজের অজান্তেই কাটছে। এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ, কারণ এই নখ দিয়ে দাঁত ঘষার ফলে দেখবেন দাঁতগুলি দেখাই যায়। রুগী যখন এসে আমরা রুগী দেখলে বুঝতে পারি যে এই ভদ্রলোকের এই অভ্যাসটি আছে। দাঁতের সব উপরের সার্ফেসগুলি ক্ষয় হয়ে যায়, সমান হয়ে যায়, আস্তে আস্তে দাঁত ছোটো হয়ে যায়, দাঁতে ব্যথা শুরু করে এবং নানা ধরনের জটিলতা তৈরি করে। তো এটি করা যাবে না। এটি প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজন হলে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে, না হলে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো যেতে পারে। এটা একদমই খারাপ অভ্যাস, এই দাঁত দিয়ে নখ কাটা। আরেকটি বিষয় আছে মেয়েদের ক্ষেত্রে, দেখবেন মেয়েরা মাথার ক্লিপ খোলে দাঁত দিয়ে, অনেকে চিপসের প্যাকেট খোলে দাঁত দিয়ে। তো এই কাজগুলি করা যাবে না। অনেকে কোমল পানীয়ের কর্ক খোলে দাঁত দিয়ে, দেখবেন টাক করে খুলে ফেলছে। এই সব কিছু কিন্তু দাঁতের জন্য খুবই ক্ষতিকর। তাৎক্ষণিক বোঝা যায় না, বাট এটা কিন্তু ইফেক্ট আস্তে আস্তে বোঝা যায়, দাঁত দুর্বল হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে বিষয়টি হচ্ছে দাঁতের ফাঁকার খাবার ঢুকে যায়, দাঁতের ফাঁকে অনেকেরই ঢোকে। দেখবেন তাদের একটি অভ্যাস আছে, হাতের কাছে যা পাই, সে টুথপিক হোক, ওষুধের স্ট্রিপ হোক, কোনো মেটাল কোনো অংশ থাকুক, সেটা দাঁত খোঁচাখুচি করে। দাঁত পরিষ্কার হচ্ছে ঠিকই এটা দিয়ে, মানে খাবার বেরিয়ে যাচ্ছে, বাট ওইখান থেকে দাঁতের একটি অপূরণীয় ক্ষতি হয়ে যায়। দাঁতের যে ধারক কলা, মানে একটি দাঁত যে হাড়ের মধ্যে বসানো থাকে, যে কিছু মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে মাড়ি, চোয়ালের হাড়, দাঁতের শিকড়, এই তিনটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই টুথপিক বা হাতের কাছে যা পায় সেটাতে খোঁচাখুচি করলে। দেখা যাবে ওই দাঁতটি কিন্তু একসময় নড়ে যাবে, ফাঁকাটি বড় হয়ে যাবে, নড়ে যাবে, পড়েও যাবে।
খুব কমন কিন্তু এটা আমাদের দেশের জন্য। সেক্ষেত্রে যাদের খাবার ঢোকে তারা কি করবে, খাবার নিতে বসে থাকতে পারবে না, তাদের জন্য রয়েছে বাজারজাত ইন্টারডেন্টাল ব্রাশ। সেই ব্রাশ কিনে ব্যবহার জেনে দাঁতের ফাঁক পরিষ্কার করতে পারে, অথবা ডেন্টাল ফ্লস বলে থাকি আমরা, সুতার মতো রিল পাওয়া যায়, একদম গ্রাম পর্যায়ে পাওয়া যায়, দেখছি আমরা। ওইটাকে কিনে ব্যবহার জেনে আঙ্গুলে পেঁচিয়ে রাত্রে একবার করলে এনাফ, দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করে ফেললো, তাহলে দেখবেন যে ওই ঝামেলাগুলো আর হচ্ছে না। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে দাঁতের সুস্থতার জন্য যে খারাপ অভ্যাসগুলো রয়েছে আসলে প্রতিবন্ধকতা তৈরি করছে। ছোটদের ক্ষেত্রে আমরা জানি যে কিছু খারাপ অভ্যাস রয়েছে, সেগুলো আসলে কি কি? আঙ্গুল চোষা, অনেক বাচ্চা আঙ্গুল চষে, এটা খুব স্বাভাবিক একটা নিয়ম। যখন দাঁত ওঠে আঙ্গুল চুষতে পারে, বা কিছু বয়স পর্যন্ত এটা চুষতে পারে। বাট যদি কোনো বাচ্চা দেখা যায় 6 বছর হয়ে গেছে তারপরও আঙ্গুল চুষছে, তখন এটি কিন্তু অনেক বেশি চিন্তার বিষয় হয়ে যায়। মানে আঙ্গুল চষা থেকে আমাদের চোয়ালের গঠন পুরোটাই পরিবর্তন হয়ে যায়। আপনি দেখবেন অনেকের মধ্যে চোখে পড়ে, কিন্তু এখন বাইরে বেরোলেন বা কাউকে দেখলেন, কারণ এই মুখটা উঁচা চলে আসে, সামনে দাঁত একদম এরকম উঁচা হয়ে যায়, বাইরের দিকে, ঠোঁট দিয়ে দাঁত ঢাকতে পারে না, দাঁত বের হয়ে যায়, মুখ বন্ধ করে দাঁত বের হয়ে থাকে। এটা কিন্তু হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে তার এই দীর্ঘমেয়াদী বাচ্চার এই আঙ্গুল চষার অভ্যাস। যাদের এই অভ্যাস আছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো আমরা খুব সহজ চিকিৎসা দিয়ে থাকি। এটাকে আমরা হাতের মধ্যে একটা ফিঙ্গার গার্ড পরিয়ে দেই, বা অন্য কোনো ওয়েতে কিন্তু আমরা এটাকে বন্ধ করে দিতে পারি, যাতে বাচ্চা একটা নির্দিষ্ট এজের পরেও এই কাজটি না করে। তো এটি একটু বাজে অভ্যাস, এটা মাথায় রাখতে হবে। স্যার, ভালো অভ্যাসগুলো কি কি রয়েছে সেটি নিয়ে একটু জানতে পারি। আমরা যদি কার্বোহাইড্রেট খাবারকে কমিয়ে দেই, বিশেষ করে চিনি জাতীয় খাবারকে কমিয়ে দেই, কারণ চিনিকে কিন্তু সারা বিশ্ব বলছে হোয়াইট পয়জন বা সাদা বিষ। এটি দাঁতের জন্য যেমন ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর। তো এটিকে কমিয়ে দিয়ে আমরা স্বাস্থ্যবান্ধব খাবার খাই। আমাদের বাংলাদেশে সারা বছর নানা ধরনের ফলমূল শাকসবজি পাওয়া যায়, শীতের সময় আরও বেশি পাওয়া যায়। এগুলোতে উৎসাহ বেশি হই, বিশেষ করে দাঁত গঠন হয় ক্যালসিয়াম দিয়ে। যে ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে খাই, তাহলে আসলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে। যেমন আমি বলতে পারি, শাকসবজির কথা বললামই, এছাড়া টক দই দাঁতের জন্য খুব ভালো কাজ করে, চিজ, কলা, ডিম সব কিন্তু দাঁতের জন্য ভালো। স্বাস্থ্যবান্ধব খাবার খাই, তার দাঁতের গঠন ভালো থাকবে। আর গঠন ভালো থাকলে কিন্তু সে দাঁতটি তার ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে যে প্রতিরোধ ব্যবস্থা, সে নিজেই সেটা করতে পারে। তো এদিকে খেয়াল রাখতে হবে খাদ্যের অভ্যাসটি। আর আরেকটা অভ্যাস তৈরি করতে হবে ছোটোবেলা থেকেই, যেটি হচ্ছে কষ্ট হোক বা না হোক, সারা বিশ্ব খুব জোরালোভাবে বলছে বছরে অন্তত 2 বার, একান্তই না পারলে একবার একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া। তাহলে দাঁতের যে রোগগুলি খুব কমন হয়, ক্যারিজ বলেন, মাড়ির রোগ বলেন, ক্ষত বলেন, যাই হোক না কেন, শুরুতে যদি ধরা পড়ে তাহলে খুব অল্প খরচে অল্প সময়ে নিরাপদভাবে সেই চিকিৎসাটি করিয়ে নিলে কিন্তু রোগী সারা বাকি জীবন ভালো থাকতে পারে। দাঁতের সুস্থতায় ভালো এবং খারাপ অভ্যাসগুলো নিয়ে আমরা আরও শুনবো আপনার কাছ থেকে। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের সুস্থতায় ভালো ও খারাপ অভ্যাস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সবথেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয় এবং প্রোটিনটাকে সেফ
প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়, এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সব থেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ডা। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। আমরা অনেক সময় আসলে একটি বিষয় দেখি, বর্তমান প্রেক্ষাপটে আগের তুলনায় বেশি দেখছি, সেটা হচ্ছে দাঁত দিয়ে দাঁত ঘষা, এবং এক ধরনের শব্দ করেও অনেকে আসলে এক ধরনের বিনোদন পেয়ে থাকেন। সে বিষয়টি আসলে দাঁতের জন্য কতটুকু কার্যকর? এটা অনেক বেশি ক্ষতিকর। আসলে বর্তমান যেই সময় যাচ্ছে, আমাদের চিন্তা বা আমাদের এই অফিসে বলেন, স্কুলের বাচ্চাদের লেখাপড়ার বিষয়ে বলেন, আমাদের কম্পিটিশনটা অনেক স্ট্রং হয়ে গেছে, যে আমাদের সবসময় একটা প্রতিযোগিতা, টেনশনের মধ্যে থাকতে হয়। আসলে এখান থেকে মেনলি আসলে এটা হয়ে থাকে, যে দাঁতে দাঁত ঘষে ফেলে নিজের অজান্তেই, রেগে গেলে বা ঘুমের মধ্যেও। সে হয়তো বোঝে না, তার সাথে যে থাকছে তিনি বুঝতে পারে দাঁত ঘষছে, এবং এই দাঁতের ঘষাটা কিন্তু দাঁতের জন্য খুবই খুবই ক্ষতিকর। আমরা এটাকে অনেক সময় বলে থাকি, এই যে কাটছে এটাকে দাঁতের অ্যাব্রেশন বলে থাকি, দাঁত ঘষছে। এই ঘষা থেকে দাঁতের লেয়ার ক্ষয় হওয়াটা খুব কমন, এবং আপনি যেমন বলছিলেন অনেক রুগী পাচ্ছি আমরা, অলমোস্ট ডেলি এরকম রুগী পাই দাঁত ঘষছে। এই ঘষার ফলে যেমনি দাঁত ক্ষয় হয়ে পুরো দাঁত সমান হয়ে যাচ্ছে, দাঁত শিরশির করা শুরু করছে, দাঁত ছোট হয়ে যাচ্ছে। একই সাথে কিন্তু আমরা হা করলে মুখের একটা মাত্র জয়েন্ট কিন্তু কাজ করে, আমরা টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট বলি, দুই কানে দুই পাশে। এইটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা যায় এটা যদি সঠিক সময় চিকিৎসা না নেওয়া হয়, পরবর্তী কিন্তু বড় ধরনের জটিলতা হতে পারে, সার্জারির প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যাদের এই অভ্যাসটি রয়েছে, আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা আজকে অনুষ্ঠান শুনছে, তারা এটিকে দেরি না করে, যেহেতু এটাকে নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না, পারছে না কন্ট্রোল করতে, চিকিৎসকের পরামর্শ মতো খুব ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, যেটি নিলে এই দাঁত ঘষাটি সে নিজেই বন্ধ করে ফেলতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, দাঁতের সুস্থতায় ভালো ও খারাপ অভ্যাস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিডনিরোগ সব বাচ্চার থেকে শুরু করে পুরুষ, মহিলা এবং যারা বৃদ্ধ সবারই হয়। তবে কোনো কোনো রোগ আছে, যেমন বাচ্চাদের বেশি হয়, কোনোটা বয়স্কদের বেশি হয়, কোনোটা মাঝবয়সীদের, এবং কিছু রোগ আছে যেগুলো মেয়েদের ছেলেদের তুলনায় বেশি হয়। স্পেশালি এর মধ্যে অন্যতম যেটা, সেটা হলো মূত্রতন্ত্রের প্রদাহ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং তাছাড়া আরও কিছু রোগ আছে যেটা ইউনিকলি শুধু মেয়েদেরই হয়, যেমন তাদের প্রেগনেন্সি রিলেটেড কতগুলো জটিলতা আছে, অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, এবং সেই সাথে মেয়েদের যখন অ্যাবর্শন হয় অথবা ডেলিভারির সময় ইনফেকশন হয়, তখন দেখা যায় সেপসিস হয়। সেপসিস জনিত কতগুলো কিডনি রোগ, অ্যাকুইট কিডনি বিকল যেগুলো, সেগুলো তাদের বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।